ভূমির ডিক্রি পড়ে শোনাচ্ছিলেন লেনিন। ১, অবিলম্বে বিনা খেসারতে জমির ওপর জমিদারদের মালিকানা উচ্ছেদ হল। ২, সংবিধান সভা আহুত না হওয়া পর্যন্ত জমিদারদের সমস্ত আবাদ তথা রাজ পরিবার, মঠ ও গির্জার যাবতীয় জমি এবং তাদের স্থাবর জঙ্গম, কৃষি উপকরণ, দালান কোঠা, গোয়াল ও যাবতীয় সম্পত্তি সবকিছু ভলোস্ত ভূমি কমিটি এবং কৃষক প্রতিনিধিদের ওয়েজদ সোভিয়েতের হাতে অর্পিত হল। ৩, বাজেয়াপ্ত সম্পত্তি এখন থেকে সমগ্র জনগণের সম্পত্তি। তার কোনো রকম ক্ষতি সাধন গুরুতর অপরাধ এবং বিপ্লবী আদালত কর্তৃক দণ্ডনীয় বলে ঘোষিত হচ্ছে। জমিদারি ভূসম্পত্তি বাজেয়াপ্ত করার সময় কঠোর শৃঙ্খলা বজায় রাখা, কি পরিমাণে আর কোন কোন ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে তা নির্ধারণ করা, বাজেয়াপ্ত সমস্ত সম্পত্তির সঠিক হিসেব রাখা এবং যাবতীয় দালান কোঠা, গোয়াল, হাতিয়ারপত্র, গবাদি পশুপাল, মজুদ ফসল ইত্যাদি সমেত জনগণের হাতে অর্পিত সমস্ত ভূমিজোত কঠোরতম বিপ্লবী পন্থায় রক্ষা করার জন্য কৃষক প্রতিনিধিদের ওয়েজদ সোভিয়েতগুলি প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। ৪, যতদিন না সংবিধান সভা কর্তৃক মহাকৃষি সংস্কার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, ততদিন ২৪২টি আঞ্চলিক কৃষক ম্যান্ডেটের ভিত্তিতে কৃষক প্রতিনিধিদের সারা রুশ সোভিয়েতের ইজভেস্তিয়ার সম্পাদকীয় বিভাগ কর্তৃক সংকলিত ও ইজভেস্তিয়ার ৮৮তম সংখ্যায় অর্থাৎ পেত্রোগ্রাদ ৮৮তম সংখ্যা ১৯ আগস্ট ১৯১৭-তে প্রকাশিত নিম্নলিখিত কৃষক ম্যান্ডেটটি সর্বত্র মহাকৃষি সংস্কার কার্যে পরিণত করার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। ৫, সাধারণ কৃষক ও কসাকদের জমি বাজেয়াপ্ত হবে না। লেনিন ব্যাখ্যা করলেন, এটা প্রাক্তন মন্ত্রী চেরনভের খসড়া নয়, যিনি বলেছিলেন একটা কাঠামো গড়তে হবে আর সংস্কার সাধন করতে চেয়েছিলেন ওপর থেকে। জমি হস্তান্তরের ফয়সালা করতে হবে নিচু থেকে। কি পরিমাণ জমি এক একজন চাষি পাবে সেটা নির্ভর করবে স্থানীয় অবস্থার উপর। সাময়িক সরকারের আমলে জমিদাররা ভূমি কমিটির নির্দেশ মানতে সরাসরি অস্বীকার করে। সেই ভূমি কমিটি লভোভই যার খসড়া করেছিলেন, সিঙ্গারিয়ভ যার জন্ম দেন এবং কেরেন্সকি যা চালান। বিতর্ক শুরু হবার আগেই একটি লোক ভিড়ের মধ্যে সবেগে পথ করে মঞ্চে গিয়ে উঠল। ইনি হলেন পিয়ানিক, কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটির সদস্য। ক্ষেপে একেবারে লাল। কৃষক প্রতিনিধিদের সারা রুশ সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি আমাদের কমরেডদের মন্ত্রী সালাজকিন এবং মাসলভের গ্রেপ্তারের প্রতিবাদ করছে। রুক্ষভাবে ইনি হাঁক দিলেন জনতার উদ্দেশ্যে, অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি আমরা। এখন এরা পিটারপল দুর্গে, অবিলম্বে ব্যবস্থা চাই, এক মুহূর্ত দেরি করার সময় নেই। এরপর উঠল আরেকজন, এলোমেলো দাড়ি, জ্বলন্ত চোখ এক সৈনিক। এখানে বসে বসে তোমরা চাষিদের জমি দেবার কথা বলছো, আর ওদিকে এই চাষিদেরই নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে জালিম জবরদখলের মতো ব্যবহার করছো। তোমাদের বলছি, মুঠো তুলল সে, ওদের মাথার একটা চুলও যদি ছুঁয়েছ তো বিদ্রোহ ঘটে যাবে। বিব্রতের মতো উসখুস করে উঠল জনতা। তখন উঠে দাঁড়ালেন ত্রৎস্কি, অচঞ্চল, ২০ বর্ষী, শক্তি সচেতন। অভিনন্দনের গর্জন উঠল। গতকাল সামরিক বিপ্লবী কমিটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সোশ্যালিস্ট রেভলিউশনারি ও মেনশেভিক মন্ত্রীদের মাসলভ, সালাজকিন, গভোজদিয়ভ, মালিয়ান্তোভিচকে ছেড়ে দেওয়া হবে। এখনও তাঁরা পিটারপলে রয়েছেন, তার কারণ আমাদের হাতে কাজ জমে রয়েছে প্রচুর। কর্নিলভ হাঙ্গামার সময় কেরেন্সকির বিশ্বাসঘাতক কার্যকলাপের সঙ্গে এদের যোগসাজশের তদন্ত না হওয়া পর্যন্ত এঁরা নিজেদের বাড়িতেই আটক থাকবেন। এ যা হচ্ছে তা কোনো বিপ্লবে ঘটেনি, চিৎকার করে উঠলেন পিয়ানিক। একটু ভুল করছেন আপনি, জবাব দিলেন ত্রৎস্কি। এমনকি এই বিপ্লবেও ব্যাপার ঘটেছে। জুলাইয়ের দিনগুলোয় আমাদের শত শত কমরেডকে গ্রেপ্তার করা হয়।
ডাক্তারের নির্দেশে যখন কমরেড কলন্তাই ছাড়া পান, তখন আফস্কেন্তিয়েভ তাঁর বাড়ির দরজায় বহাল করেছিলেন জার গোয়েন্দা, পুলিশের দুজন পুরনো দালালকে। গজগজ করতে করতে পশ্চাৎ অপসারণ করলেন চাষি প্রতিনিধিরা। পিছনে টিটকারি উঠল। ভূমির ডিক্রি নিয়ে বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের প্রতিনিধি বক্তৃতা দিলেন। নীতিগতভাবে এটিতে সায় দিলেও এদের দল নিজেদের মধ্যে আলোচনা না করা পর্যন্ত ভোট দিতে পারছে না। কৃষক সোভিয়েতের মতামত নেওয়া দরকার। আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকও নিজ পার্টির ঘরোয়া বৈঠকের জন্য জিদ ধরল। এরপর ম্যাক্সিমালিস্টদের অর্থাৎ কৃষকদের নৈরাজ্যবাদী অংশের নেতা উঠলেন। কোন রকম বিরক্তি না করে প্রথম দিনেই এরকম একটা আইন জারি করতে পারে যে রাজনৈতিক পার্টি, তাদের শ্রদ্ধা করতে আমরা বাধ্য। এবার মঞ্চে উঠল একটি খাঁটি চাষা, লম্বা চুল, উঁচু বুটে পা ঢাকা, গায়ে ভেড়ার চামড়ার কোট। হলের চারিদিকে মাথা নুইয়ে নমস্কার করল সে। বলল, কুশল হোক তোমাদের কমরেডার নাগরিকরা। বাইরে কিছু কাদেত দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমাদের সমাজতন্ত্রী চাষিদের তোমরা গ্রেপ্তার করেছো, আর ওদের গ্রেপ্তার করছো না কেন? এ থেকেই শুরু হয়ে গেল উত্তেজিত চাষিদের এক বিতর্ক। এটাও ঠিক আগের রাত্রে সৈনিকদের বিতর্কের মতো। জমির আসল প্রলেতারীয় এরা। আমাদের কার্যনির্বাহী কমিটির আফস্কেন্তিয়েভ ধরনের যেসব সদস্যকে আমরা ভেবেছিলাম চাষি রক্ষক, তারাও কাদেত ছাড়া কিছু নয়। গ্রেপ্তার চাই ওদের, গ্রেপ্তার। আরেকজন বললেন, কে এইসব পিয়ানিক আর এইসব আফস্কেন্তিয়েভ? এরা আবার চাষি কোথায়? কেবল বচন ঝাড়তে ওস্তাদ। আর নিজেদের ভাইদের চিনতে পেরে কিভাবেই না জনতা লুফে নিল এদের কথা। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা আধ ঘন্টা বিরতির প্রস্তাব করল। প্রতিনিধিরা বেরিয়ে যাবার সময় লেনিন উঠে দাঁড়ালেন। নষ্ট করার মতো সময় নেই কমরেড। সারা রাশিয়ার কাছে অতি গুরুত্বপূর্ণ খবর কাল সকালের মধ্যে পৌঁছানো চাই, দেরি চলবে না। আর তুমুল আলোচনা, তর্ক ও পদঘর্ষণের শব্দ ছাপিয়ে শোনা গেল সামরিক বিপ্লবী কমিটির এক প্রতিনিধির কণ্ঠস্বর। এক্ষুনি 17 নম্বর ঘরে 15 জন প্রচারক চাই, ফ্রন্টে যেতে হবে। প্রায় 2.5 ঘন্টা বাদে প্রতিনিধিরা ফিরলেন ছাড়া ছাড়া দলে। মঞ্চে উঠলেন সভাপতি মণ্ডলী। অধিবেশন শুরু হলো একের পর এক রেজিমেন্টের কাছ থেকে আসা টেলিগ্রাম শুনিয়ে। সামরিক বিপ্লবী কমিটির প্রতি আনুগত্য ঘোষণা করেছে তারা। ঢিমে তালে উত্তেজিত হয়ে উঠতে লাগলো সভা। ম্যাসিডোনীয় ফ্রন্টের রুশ সৈন্যদের এক প্রতিনিধি তাদের পরিস্থিতির তিক্ত বর্ণনা দিল। বলল, আমাদের শত্রুদের চেয়ে আমাদের মিত্রশক্তির সৌহার্দ্যে আমরা বেশি ভুগছি। রুদ্ধশ্বাসে সদ্য আগত 10 নম্বর ও 12 নম্বর আর্মির প্রতিনিধিরা জানালো, সর্বশক্তিতে আমরা আপনাদের সমর্থন করছি। বেইমান সমাজতন্ত্রী মাসলভ এবং সালোজকিনকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানালো একজন চাষি সৈনিক। আর কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটির কথা ধরলে পুরো দলকেই গ্রেপ্তার করা উচিত। সত্যিকারের বিপ্লবী জিগির তুলেছিল এরাই। পারস্যস্থ রুশ ফৌজের একজন প্রতিনিধি ঘোষণা করল যে সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা দাবি করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃভাষায় বক্তৃতা দিল একজন ইউক্রেনীয় অফিসার। এই রকম সংকটের সময় মুহূর্তে জাতীয়তাবাদের কোনো কথা উঠতেই পারে না। সর্বদা ছেড়ে প্রলেতারীয় এখন একত্ব জিন্দাবাদ। মহোন্নত অগ্নিগর্ভ ভাবনার এই বন্যা দেখে সন্দেহ থাকে না যে এ রাশিয়া আর কখনো মুখ হবার নয়। কামেনেভ বললেন যে বলশেভিক বিরোধী শক্তিরা সর্বত্রই বিশৃঙ্খলা উস্কিয়ে তোলার চেষ্টা করছে। কংগ্রেসের পক্ষ থেকে রাশিয়ার সমস্ত সোভিয়েতের কাছে একটি আবেদন পড়ে শোনালেন তিনি। কিছু কৃষক প্রতিনিধি সহ শ্রমিক ও সৈনিক প্রতিনিধি সোভিয়েতের সারা রুশ কংগ্রেস প্রতিবিপ্লবী, ইহুদি বিরোধী হাঙ্গামা এবং যে কোনো রকম দাঙ্গা প্রতিরোধের জন্য অবিলম্বে তৎপর ব্যবস্থা অবলম্বনের জন্য স্থানীয় সোভিয়েতগুলিকে ডাক দিচ্ছে। শ্রমিক, কৃষক ও সৈনিকদের বিপ্লবের মর্যাদা রক্ষা করতে হলে কোনো দাঙ্গা সহ্য করা চলবে না। পেত্রোগ্রাদের লাল রক্ষীরা, বিপ্লবী গ্যারিসন ও নাবিকেরা শহরে পূর্ণ শৃঙ্খলা বজায় রেখেছে। শ্রমিক, সৈনিক ও কৃষকগণ সর্বত্রই পেত্রোগ্রাদের শ্রমিক ও সৈনিকদের দৃষ্টান্ত অনুসরণ করুন। সৈনিক ও কসাক কমরেডরা
সত্যিকারের বিপ্লবী শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই। গোটা বিপ্লবী রাশিয়া এবং সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দিকে। রাত 2টোয় ভূমির ডিক্রি ভোটে উঠল। বিরুদ্ধে শুধু একজন। কৃষক প্রতিনিধিরা আনন্দে আত্মহারা। এমনি করেই দ্বিধা বিরোধিতা তুচ্ছ করে সামনে এগুলো অটল বলশেভিকরা। সারা রাশিয়ায় একমাত্র এদেরই ছিল একটা সুনির্দিষ্ট কর্মসূচি। অন্যেরা দীর্ঘ 8 মাস ধরে শুধু কথার খই ফুটিয়েছে। এবার মঞ্চ নিলেন একজন সৈনিক, কাঠখোট্টা, ছিন্নবেশী, সুবক্তা। ম্যান্ডেটের যে শর্তে সামরিক দলত্যাগীদের ভূমি থেকে বঞ্চিত করার কথা আছে তার প্রতিবাদ জানালো। প্রথমে হইচই ও টিচকারি উঠলেও তার সহজ মর্মস্পর্শী কথায় শেষ পর্যন্ত চুপ করতে হলো সকলকে। শান্তির ডিক্রিতে আপনারা নিজেরাই যাকে অর্থহীন বলে রায় দিয়েছেন, ট্রেঞ্চের সেই রক্ত স্নানে তাকে নামতে হয়েছিল ইচ্ছার বিরুদ্ধে। বিপ্লবকে সে স্বাগত করেছিল শান্তি আর স্বাধীনতার আশায়। শান্তি? কেরেন্সকির সরকার তাকে ফের জোর করে পাঠায় গ্যালিসিয়ায় খুন করতে আর খুন হতে। তার শান্তির আবেদনকে তেরেসচেঙ্কো হেসে ওড়ান। স্বাধীনতা? কেরেন্সকির আমলে সে দেখল তার কমিটি অবদমিত, তার সংবাদপত্র নিষিদ্ধ, তার পার্টির বক্তারা কারারুদ্ধ, তার গায়ে জমিদাররা অস্বীকার করছে ভূমি কমিটিকে, জেলে পাঠাচ্ছে তার কমরেডদের। পেত্রোগ্রাদে জার্মানদের সঙ্গে যোগসাজশ করে বুর্জোয়ারা ফৌজের জন্য রসদ ও গোলাবারুদের চালান বানচাল করছে। জুতো নেই তার, পোশাক নেই। কে তাকে বাধ্য করেছে বাহিনী ত্যাগ করতে? কেরেন্সকির সরকার, যাকে আপনারা উচ্ছেদ করেছেন। বক্তৃতা শেষেই করতালি উঠল, কিন্তু আরেকজন সৈন্য তাতে প্রবল আপত্তি জানালো। কেরেন্সকি সরকারের অজুহাত দিয়ে সৈন্যবাহিনী ত্যাগের মতো নোংরা কাজ ঢাকা চলে না। দলত্যাগীরা পাষণ্ড, ট্রেঞ্চে কমরেডদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজেরা বাড়ি পালায়। দলত্যাগী মাত্রেই বেঈমান, শাস্তি দেওয়া উচিত তাদের। কোলাহল উঠল। কামেনভ তড়িঘড়ি প্রস্তাব করলেন যে ব্যাপারটার মীমাংসা সরকারের হাতে ছেড়ে দেওয়া হোক। উদ্গ্রীব স্তব্ধতা নামল রাত 2:30-এর সময়। সরকার গঠনের ডিক্রি পড়ে শোনাচ্ছিলেন কামেনেভ। সংবিধান সভা না বসা পর্যন্ত শাসন চালাবার জন্য একটি সাময়িক শ্রমিক কৃষক সরকার গঠিত হল। এর নাম হবে জনকমিশার পরিষদ। রাষ্ট্রকার্যের বিভিন্ন শাখার পরিচালনার ভার দেওয়া হবে বিভিন্ন কমিশনের ওপর। কমিশনের লোকেরা কংগ্রেসে গৃহীত কর্মসূচি পরিপূরণের ব্যবস্থা করবে শ্রমিক, শ্রমিকা, নাবিক, সৈনিক, কৃষক ও কেরানি কর্মচারীদের গণসংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায়। এই সব কমিশনের সভাপতিদের নিয়ে গঠিত একটি মণ্ডলীতে অর্থাৎ জনকমিশার পরিষদে ন্যস্ত থাকবে সরকারি ক্ষমতা। জনকমিশারদের কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ রাখা এবং তাদের পদচ্যুত করার অধিকার থাকবে শ্রমিক, কৃষক ও সৈনিক সোভিয়েতগুলির সারা রুশ কংগ্রেস ও তার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির হাতে। তখনও সবাই স্তব্ধ, কিন্তু কমিশারদের নাম পড়ে শোনানো মাত্র প্রতিটি নামের সঙ্গে প্রচণ্ড করতালি, বিশেষ করে লেনিন ও ত্রৎস্কির নামে। মণ্ডলটির গঠন এরকম দাঁড়ালো: পরিষদের সভাপতি ভ্লাদিমির উলিয়ানভ লেনিন, স্বরাষ্ট্র আ ই রিকভ, কৃষি ভ প মিলিউতিন, শ্রম আ গ শ্লিয়াপনিকভ, সামরিক ও সামুদ্রিক দপ্তর ভ আ অভসেঙ্কো বা আন্তনভ, ন ভ ক্রিলেঙ্কো ও প ইয়ে দিবেঙ্কোকে নিয়ে গঠিত একটি কমিটি। বাণিজ্য ও শিল্প ভ প নগিন, জনশিক্ষা আ ভ লুনাচার্স্কি, অর্থ ই স্কভার্টসভ বা স্তেপানভ, পররাষ্ট্র ল দ ব্রনস্তেইন বা ত্রৎস্কি, বিচার গ ই অপ্পকভ বা লামোভ, সরবরাহ ই আ তেওদরভিচ, ডাক্তার ন প আভিলভ বা গ্লেবোভ, জাতিসত্তা দপ্তরের সভাপতি ই ভ জুগাশভিলি বা স্তালিন। রেলপথ পরে পূর্ণ করা হবে। ঘরের দেওয়াল বরাবর সারি সারি দিয়ে আছে সঙ্গীন। সঙ্গীন মাথা উঁচিয়ে আছে প্রতিনিধিদের মধ্যে। সামরিক বিপ্লবী কমিটি সবাইকে সশস্ত্র করছে। দক্ষিণ পশ্চিম হাওয়ায় ভেসে আসছে কেরেন্সকির বিষাণ ধ্বনি।
সেই চূড়ান্ত সংগ্রামের জন্য সশস্ত্র হচ্ছে বলশেভিকবাদ। অথচ কেউ কিন্তু বাড়ি গেল না। তার বদলে শয়ে শয়ে নবাগত এসে বিরাট প্রেক্ষাগৃহটিকে নিরেট করে তুলল কঠোর মুখ সৈন্যে আর শ্রমিকে। ঘণ্টার পর ঘণ্টা তারা দাঁড়িয়ে রইল অক্লান্ত উত্তেজনায়। সিগারেটের ধোঁয়া আর মানুষের নিঃশ্বাস, মোটা কাপড় আর ঘামের গন্ধে বাতাস ভারী। নভায়া জিজনের সভাপতিমণ্ডলীর আভিলভ বক্তৃতা দিচ্ছিলেন আন্তর্জাতিকতাবাদী সোশ্যাল ডেমোক্র্যাট এবং আন্তর্জাতিকতাবাদী মেনশেভিকদের অবশিষ্টের পক্ষ থেকে। ছিমছাম বুদ্ধিদীপ্ত মুখ আর সুশোভন ফ্রককোটে তাঁকে বড়ই বেমানান দেখাচ্ছিল এখানে। আমাদের নিজেদের কাছে প্রশ্ন তুলতে হবে, কোথায় আমরা চলেছি? যেরকম অবলীলাক্রমে কোয়ালিশন সরকার উচ্ছেদ হলো, সেটার কারণ বামপন্থী গণতন্ত্রের শক্তিমত্তা নয়। তার একমাত্র কারণ জনগণকে শান্তি আর রুটি দিতে সরকার পারেনি। আর এই সমস্যার সমাধান করতে না পারলে বামপন্থীরাও ক্ষমতায় টিকতে পারবে না। জনগণকে তা রুটি দিতে পারবে কি? শস্য দুর্লভ। অধিকাংশ কৃষক আপনাদের পক্ষ নেবে না, কেননা যে কৃষিযন্ত্র তাদের দরকার সেটা আপনারা দিতে পারবেন না। জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা প্রায় অসাধ্য। আর শান্তির কথা যদি বলি, সেটা আরও দুরূহ হবে। মিত্রশক্তিরা স্কবেলেভের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছে। আপনাদের কাছ থেকে শান্তি সম্মেলনের প্রস্তাব তারা কখনোই মানবে না। লন্ডন, প্যারিস অথবা বার্লিনে কোথাও আপনারা স্বীকৃতি পাবেন না। মিত্রশক্তিদের প্রলেতারিতের কাছ থেকে কার্যকর সাহায্যের ভরসা আপনারা রাখতে পারবেন না, কেননা অধিকাংশ দেশেই বিপ্লবী সংগ্রাম এখনো সুদূর পরাহত। মনে রাখবেন, মিত্রশক্তির গণতন্ত্রীরা এমনকি স্টকহোম সম্মেলন ডাকতেও অক্ষম হয়। জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটদের কথা যদি ধরি, তাহলে জানাই আমি এই কিছু আগে কমরেড গোল্ডেনবার্গের সঙ্গে কথা বলেছি। ইনি ছিলেন স্টকহোমে আমাদের একজন প্রতিনিধি। চরম বামপন্থীদের প্রতিনিধিরা তাকে বলেছেন যে যুদ্ধ চলাকালে জার্মানিতে বিপ্লব অসম্ভব। এই সময়ে বেশ জোর প্রতিবাদ উঠতে থাকে, কিন্তু আভিলভ চালিয়েই যান। রাশিয়ার এই একঘরে অবস্থায় মারাত্মক ফল দাঁড়াবে হয় জার্মানদের হাতে রুশ সৈন্যবাহিনীর পরাজয় এবং রাশিয়ার ঘাড় ভেঙে অস্ট্রো জার্মান জোট ও ফ্রাঙ্কো ব্রিটিশ জোটের মধ্যে একটা জোড়াতালি শান্তি, নয়তো জার্মানির সঙ্গে একটা পৃথক শান্তি। কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে মিত্রশক্তির রাষ্ট্রদূতেরা রাশিয়া ছেড়ে যাবার উদ্যোগ করছেন এবং দেশ ও বিপ্লব ত্রাণ কমিটি গড়ে উঠছে রাশিয়ার প্রতিটি শহরে। এই সমস্ত প্রচণ্ড অসুবিধাগুলি মোকাবিলা কোনো একক পার্টির পক্ষে অসাধ্য। সমাজতান্ত্রিক জোটের একটি সরকার সমর্থক অধিকাংশ লোকই কেবল বিপ্লব সম্পূর্ণ করতে পারে। তারপর দুটি উপদলের প্রস্তাব তিনি পড়লেন। বিপ্লবের বিজয়কে বাঁচাতে হলে অবিলম্বে শ্রমিক, সৈনিক ও কৃষক প্রতিনিধি সোভিয়েতে সংগঠিত বিপ্লবী গণতন্ত্রের উপর নির্ভরশীল একটি সরকার গঠন অত্যাবশ্যক, এই কথা স্বীকার করে এবং তদুপরি এই সরকারের কাজ হবে যথাসত্বর শান্তি অর্জন, ভূমি কমিটিগুলির কাছে ভূমি হস্তান্তর, শিল্পোৎপাদনের উপর নিয়ন্ত্রণ এবং যথানির্দিষ্ট তারিখে সংবিধান সভা আহ্বান। এই কথা মেনে কংগ্রেস একটি কার্যনির্বাহী কমিটি নিযুক্ত করছে, যা কংগ্রেসের শরিক গণতান্ত্রিক গোষ্ঠীগুলির সম্মতি নিয়ে এইরূপ একটি সরকার গঠন করবে। বিজয়ী জনতার বৈপ্লবিক উদ্দীপনা সত্ত্বেও আভিলভের শান্ত নিরুত্তাপ যুক্তিদানে লোকে টলে উঠেছিল। শেষের দিকে টিটকারি চিৎকার আর শোনা যাচ্ছিল না। বক্তৃতা শেষে এমনকি কিছু করতালিও পড়ল। তারপরে উঠলেন কারেলিন। ইনিও যুবক, নির্ভীক, সততা সন্দেহাতীত। উঠলেন তিনি বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে। মারিয়া স্পিরিদনোভার সে পার্টি, যারা বিপ্লবী কৃষকদের প্রতিনিধি এবং প্রায় একমাত্র এরাই কেবল অনুসরণ করেছে বলশেভিকদের। আমাদের পার্টি জনকমিশন পরিষদে স্থান নিতে অস্বীকার করেছে, কেননা বিপ্লবী বাহিনীর যে অংশটা কংগ্রেস ছেড়ে গেছে তাদের সঙ্গে চিরকালের মতো আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে চাই না। এ বিচ্ছেদের ফলে বলশেভিক আর গণতন্ত্রের অন্যান্য গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করা আমাদের পক্ষে অসম্ভব হবে। এটাই বর্তমান মুহূর্তে আমাদের প্রধান কর্তব্য। সমাজতান্ত্রিক কোয়ালিশনের সরকার ছাড়া অন্য কোনো সরকার আমরা সমর্থন করতে পারি না। তাছাড়া আমরা বলশেভিকদের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ করছি।
আমাদের কমিশনাররা পদচ্যুত হয়েছেন। আমাদের একমাত্র মুখপাত্র জনামিয়া ত্রুদার অর্থাৎ শ্রম পতাকার প্রকাশ কাল নিষিদ্ধ হয়েছে। আপনাদের সঙ্গে লড়বার জন্য পৌরসভা দেশ ও বিপ্লব ত্রাণের একটি শক্তিশালী কমিটি গঠন করছে। ইতিমধ্যেই আপনারা একঘরে হয়ে পড়েছেন। অন্যান্য গণতান্ত্রিক গোষ্ঠীর একটিও আপনাদের সমর্থন করছে না। এবার মঞ্চে দাঁড়ালেন ট্রৎস্কি, আত্মবিশ্বাস ও আধিপত্যের প্রতিমূর্তি। মুখের উপর শ্লেষের প্রায় রূঢ় উপহাসের একটা বাঁকা ভাব। গমগম করে উঠল তাঁর কণ্ঠস্বর, উদ্বেলিত হয়ে উঠল জনতা। আমাদের পার্টির একঘরে হবার এইসব কথা নতুন কিছু নয়। অভ্যুত্থানের আগে আমাদের সর্বনাশা পরাজয়ের ভবিষ্যৎবাণী হয়েছিল। সকলেই ছিল আমাদের বিরুদ্ধে। কেবল বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের একটা অংশ আমাদের পক্ষে ছিল সামরিক বিপ্লবী কমিটিতে। তাহলে প্রায় বিনা রক্তপাতে সরকারকে উচ্ছেদ করতে পারলাম কি করে? আমরা যে একঘরে নই, এই ঘটনাটাই তার জ্বলন্ত প্রমাণ। আসলে সাময়িক সরকারই একঘরে হয়ে গিয়েছিল। যেসব গণতান্ত্রিক পার্টি আমাদের বিরুদ্ধে নামছে তারাই ছিল একঘরে, একঘরে হয়েই আছে। চিরকালের মতো তারা প্রলেতারিয়েতের কাছ থেকে বিচ্ছিন্ন। কোয়ালিশনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। শুধু একটি কোয়ালিশন সম্ভব, শ্রমিক, সৈনিক আর গরিব কৃষকদের কোয়ালিশন। আর সে কোয়ালিশন কার্যকর করতে পারা সম্মান অর্জন করেছে আমাদের পার্টি। কি ধরনের কোয়ালিশন চাইছে না বিলভ? জনগণের প্রতি বেইমানির সরকারকে যারা সমর্থন করেছিল তাদের সঙ্গে কোয়ালিশন। কোয়ালিশন হলেই সবসময় শক্তি বাড়ে না। দান আর আপস্কেন্তিয়েভ সঙ্গে থাকলে আমরা অভ্যুত্থান ঘটাতে পারতাম কি? হাসির ঝড় উঠল। আপস্কেন্তিয়েভ রুটি দিয়েছেন সামান্য। ওবরনেৎসদের সঙ্গে কোয়ালিশনে কি তার পরিমাণ বাড়বে? একদিকে চাষি আর অন্যদিকে ভূমি কমিটিগুলোকে গ্রেপ্তারের যিনি হুকুম দেন, সেই আপস্কেন্তিয়েভের মধ্যে আমরা চাষিদেরই বেছে নিই। ইতিহাসের এক ধ্রুপদী বিপ্লব হয়ে থাকবে আমাদের বিপ্লব। অন্যান্য গণতান্ত্রিক পার্টির সঙ্গে বোঝাপড়া নাকচ করার নালিশ উঠছে। কিন্তু দোষটা কি আমাদের, নাকি ক্যারোলিন যা বলেছেন সেটা একটা ভুল বোঝা? না কমরেড, বিপ্লবের পূর্ণ জোয়ারে বারুদের গন্ধের মধ্যেই যখন একটা পার্টি এসে বলে এই রইল ক্ষমতা গ্রহণ করুন, আর যাদের হাতে সেটা তুলে দেওয়া হচ্ছিল তারা যখন চলে যায় শত্রু পক্ষে, তখন সেটাকে ভুল বোঝা বলে না। সেটা এক নির্মম যুদ্ধ ঘোষণা। আর সে যুদ্ধ আমরা ঘোষণা করিনি। আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হবে বলে আভিলভ ভয় দেখাচ্ছেন। আমি ফের বলি, স্কবেলেভ এমনকি তেরেসচেঙ্কোর সঙ্গে কোয়ালিশনে কিভাবে শান্তি লাভে সাহায্য হবে সেটা আমার বুদ্ধির অগম্য। আভিলভ ভয় দেখাচ্ছেন, শান্তি হবে আমাদের ঘাড় ভেঙে। আমার জবাব, ইউরোপে যদি সাম্রাজ্যবাদী বুর্জুয়ার শাসন চলতেই থাকে তাহলে তো সব ক্ষেত্রেই বিপ্লবী রাশিয়ার ধ্বংস অনিবার্য। শুধু দুটি গত্যন্তর আছে, হয় রুশ বিপ্লব ইউরোপে একটি বিপ্লবী আন্দোলন জাগিয়ে তুলবে, নয় ইউরোপীয় শক্তিরা রুশ বিপ্লবকে চূর্ণ করবে। বিপুল এক জয় জয়কারে অভিনন্দিত হলেন ট্রৎস্কি। গোটা মানবজাতির হয়ে লড়াই, এই ভাবনার স্পর্ধায় প্রজ্বলিত হয়ে উঠল মানুষ। আর সেই মুহূর্ত থেকে অভ্যুত্থানী জনগণের সব কিছু ক্রিয়াকলাপে যে একটা সচেতন সংকল্প দানা বেঁধে উঠেছিল তার কখনো তাদের ছেড়ে যায়নি। কিন্তু অন্যদিকেও লড়াই পাকিয়ে উঠছিল। রেল শ্রমিক ইউনিয়নের একজন প্রতিনিধিকে বলতে দিলেন কামেনেভ। গাঁট্টা গোঁট্টা একটা লোক, অনমনীয় এক শত্রুতা ফুটে উঠেছে মুখে। বক্তৃতা নয়, যেন বোমা ফাটল। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠনের নামে আমি বক্তৃতা দেবার অধিকার চাইছি এবং আপনাদের জানাচ্ছি, ভিকজেল আমায় সরকার গঠন সম্পর্কে ইউনিয়নের সিদ্ধান্ত জানাবার ভার দিয়েছে। রাশিয়ার সমগ্র গণতন্ত্র থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখার জন্য যদি বলশেভিকরা জিত করে তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটি তাকে সমর্থন করতে একেবারে অস্বীকার করছে। গোটা হলে তুমুল শোরগোল। 1905 সালে এবং কার্নিলভ হাঙ্গামার সময় রেল শ্রমিকরা ছিল বিপ্লবের সেরা রক্ষী। কিন্তু আপনারা আমাদের কংগ্রেসে আমন্ত্রণ করেননি। চিৎকার উঠল, আমন্ত্রণ করেনি পুরনো ইৎসেইকাকে। বক্তা গ্রাহ্য করলেন না। এই কংগ্রেসের বৈধতা আমরা মানি না। মেনশেভিক এবং সোশ্যালিস্ট রেভলিউশনারিরা চলে যাবার পর সভার বৈধতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রতিনিধি সংখ্যা এখানে নেই। ইউনিয়ন পুরনো ইৎসেইকাকেই সমর্থন করে এবং ঘোষণা করছে যে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের কোনো অধিকার এই কংগ্রেসের নেই। ক্ষমতা হওয়া উচিত সমাজতান্ত্রিক ও বৈপ্লবিক ক্ষমতা। সমগ্র বিপ্লবী গণতন্ত্রের সরকার অনুমোদিত সংস্থার কাছে যা দায়ী, সেরকম ক্ষমতা গঠিত না হওয়া পর্যন্ত রেল শ্রমিক ইউনিয়ন পেত্রোগ্রাদে
প্রতিবিপ্লবী সৈন্যদের পরিবহনে অস্বীকার করার সঙ্গে সঙ্গে ভিকজলের সম্মতি ছাড়া আর কারো আদেশ তামিল করাও সভ্যদের পক্ষে নিষিদ্ধ করছে। রাশিয়ার রেলপথের সমস্ত পরিচালনাও ভিকজেল স্বহস্তে তুলে নিচ্ছে। শেষের দিকে গালাগালির যে ঝড় উঠল তাতে বক্তার কথা প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু আঘাতটা যে গুরুতর সেটা বোঝা গেল সভাপতি মণ্ডলীর মুখে উদ্বেগের ছায়া দেখে। কামেনেভ অবশ্যই শুধু এইটুকু জবাব দিলেন যে কংগ্রেসের বৈধতায় কোনো প্রশ্ন উঠতে পারে না, কেননা মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা চলে গেলেও এমনকি পুরনো ইচ্ছেই কাজে কোরাম ধার্য করেছিল তাও ছাপিয়ে গেছে। তারপর ভোট নেওয়া হলো সরকার গঠনের প্রস্তাবে। বিপুল ভোটাধিক্যে ক্ষমতা পেল জনকমিশার পরিষদ। নূতন ইৎসেইকা অর্থাৎ রুশ প্রজাতন্ত্রের নতুন পার্লামেন্ট নির্বাচনে 15 মিনিটও লাগল না। ত্রৎস্কি তার সংবিন্যাস জানালেন, 100 জন সদস্য, তার মধ্যে 70 জন বলশেভিক। কৃষকদের জন্য এবং স্বভাবত্যাগী দলগুলির জন্য স্থান সংরক্ষিত থাকবে। আমাদের কর্মসূচি যারা গ্রহণ করবে তেমন সমস্ত দল ও গোষ্ঠীকে আমরা সরকারের স্বাগত জানাচ্ছি, এই বলে শেষ করলেন তিনি। এরপরেই দ্বিতীয় সারা রুশ সোভিয়েত কংগ্রেসের সমাপ্তি হল। সদস্যরা এবার ছুটে যাবে রাশিয়ার চতুঃপ্রান্তে, নিজ নিজ এলাকায় মহাঘটনার বার্তা দেবে। ট্রামের ঘুমন্ত কন্ডাক্টর আর ড্রাইভারদের যখন জাগালাম তখন প্রায় সকাল 7টা। কংগ্রেসের প্রতিনিধিদের বাড়ি পৌঁছে দেবার জন্য ট্রাম মজুর ইউনিয়ন গাড়িগুলিকে স্মোলনির কাছে দাঁড় করিয়ে রেখেছিল। জনাকীর্ণ ট্রামে মনে হলো উল্লাসটা আগের রাতের চেয়ে কম। অনেকে যেন শঙ্কিত। হয়তো লোকে ভাবছিল এবার আমরাই মালিক, কিন্তু নিজেদের ইচ্ছেটা খাটায় কি উপায়। আমাদের বাড়ির কাছে অন্ধকার নাগরিকদের এক সশস্ত্র টহলদার দল আমাদের আটকাল। খুঁটিয়ে তল্লাশ চলল। পৌরসভার ঘোষণা কাজ শুরু করেছে। আমাদের আসার শব্দে গৃহকর্ত্রী গোলাপি গাউন জড়িয়ে এগিয়ে এলেন। বললেন, গৃহ কমিটি আবার জানিয়ে দিয়েছে অন্যান্য লোকেদের সঙ্গে আপনাদেরও পালা করে পাহারা দিতে হবে। পাহারা দেবার মানে? ঘরদোর, ছেলেপুলে আর মেয়েদের রক্ষা করার জন্য। কার হাত থেকে? খুনি ও ডাকাতদের হাত থেকে। কিন্তু যদি সামরিক বিপ্লবী কমিটি থেকে হাতিয়ার তল্লাশির জন্য কোনো কমিশন আসে, আরে সেই সব কৈফিয়ত দিয়েই তোরা আসবেই। তাছাড়া কমিশারি আসুক কি খুনেরাই আসুক, তফাৎ কি? আমি গম্ভীরভাবে জানালাম যে আমেরিকান নাগরিকদের পক্ষে অস্ত্রশস্ত্র বহন করা একেবারে নিষেধ করে দিয়েছেন আমাদের কনসাল, বিশেষ করে যেসব পাড়ায় রুশ বুদ্ধিজীবীরা থাকে।